এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। ইসরায়েল পরাজিত হওয়াতেই হামাসের সঙ্গে আলোচনায় বাধ্য হয়েছে, মন্তব্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। নেতানিয়াহুর সঙ্গে সংবাদ সম্মেলন, গাজাকে আমেরিকার মালিকানায় নিতে চান ট্রাম্প, ফিলিস্তিনের হামাস ও সৌদি আরবের প্রতিবাদ। শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে দায় ভারতকেই নিতে হবে, বললেন নাহিদ ইসলাম। হাসিনা ছাত্রলীগ এখন ডেথ চ্যাপ্টার, মন্তব্য হাসনাত আব্দুল্লাহ। এবং আমেরিকা থেকে দেশে ফিরল 225 অবৈধ ভারতীয়, 18,000 ভারতীয় অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাগচি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধে নিজের একটি লক্ষ্য অর্জন করতে পারেনি। এর পরিবর্তে তেল আবিব গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাসের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হয়েছে। গতকাল রাজধানী তেহরানে আল আকসা তুফান অভিযান ও গাজা যুদ্ধ সম্পর্কে এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। আরাগচি বলেন, ইহুদিবাদী প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিক আদালত যুদ্ধাপরাধী ঘোষণা করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এটিকে প্রতিরোধ যোদ্ধাদের আরেকটি বিজয় হিসেবে চিহ্নিত করতে হবে। ফিলিস্তিনে আল আকসা তুফান অভিযানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে কোনো কিছু অর্জন করেনি এবং প্রতিরোধ যোদ্ধারা বিজয়ের বেশে বের হয়ে এসেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করার জন্য একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে মূলত তিনি তার প্রথম মেয়াদের নীতিতে ফিরে গেলেন। নির্বাহী আদেশের সই করার পর এবং সফররত ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের আগ মুহূর্তে ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি এই নির্বাহী আদেশে সই করতে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট আদেশটির কথা উল্লেখ করে বলেন, সবাই চায় আমি এটি স্বাক্ষর করি, আমি তা করেছি এবং এটি ইরানের জন্য খুবই কঠিন হবে। এরপর ট্রাম্প দাবি করেন, আমেরিকা ইরানের সাথে একটি চুক্তি করতে চায়। তিনি বলেন, আমরা দেখব আমরা ইরানের সাথে একটি চুক্তি ব্যবস্থা করতে পারি কিনা বা কাজ করতে পারি কিনা। ট্রাম্প বলেন, তিনি আদেশটি স্বাক্ষর করে খুশি নন, কিন্তু আমেরিকাকে শক্তিশালী এবং দৃঢ় করার ক্ষেত্রে তার কাছে অনেক বিকল্প নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের গাজা উপত্যকাকে আমেরিকার মালিকানায় নিতে চান বলে যে ঘোষণা দিয়েছেন, তার প্রতিবাদে ওয়াশিংটনে বিক্ষোভ হয়েছে। আজ ওয়াশিংটন ডিসিতে মার্কিন নাগরিকরা রাস্তায় নেমে গাজা বিক্রির জন্য নয় বলে স্লোগান দেন। আমেরিকা সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গতকাল হোয়াইট হাউসের যৌথ সংবাদ সম্মেলনে গাজা উপত্যকা নিয়ে কিছু সুনির্দিষ্ট পরিকল্পনার কথা ঘোষণা করেছেন ট্রাম্প। ঘোষণা অনুযায়ী ট্রাম্প গাজা উপত্যকাকে আমেরিকার মালিকানা নিতে চান। একই সঙ্গে ফিলিস্তিনের প্রতিবেশী দেশগুলোতে স্থায়ীভাবে পাঠিয়ে উপত্যকাটির আভার উন্নয়ন এবং সেখানে কথিত বিশ্ববাসীর দখল প্রতিষ্ঠা করতে চান তিনি। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমেরিকা গাজা নিয়ন্ত্রণ নেবে এবং এর উপর তার মালিকানা প্রতিষ্ঠা করবে। সব ফিলিস্তিনিকে অন্যত্র সরিয়ে নেওয়ার পর এই ভূখণ্ডের উপর তিনি তার দেশের দীর্ঘমেয়াদী মালিকানা প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। তবে কিভাবে ও কোন কর্তৃত্ব বলে আমেরিকা গাজার দখল নিতে পারে সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি। সংবাদ সম্মেলনে গাজা নিয়ে ট্রাম্পের ধারণাকে সমর্থন জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প গাজা নিয়ে আলাদা রুমের ভবিষ্যৎ দেখেন। দুঃখিত, প্রেসিডেন্ট ট্রাম্প গাজা নিয়ে আলাদা রকমের ভবিষ্যৎ দেখেন। আমি মনে করি এটি এমন কিছু যা ইতিহাস বদলে দিতে পারে। এ সময় মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে ট্রাম্পকে ইসরায়েলের এযাবৎকালের সবচেয়ে ভালো বন্ধু হিসেবে ব্যাখ্যা দেন নেতানিয়াহু।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদেরকে গাজা উপত্যকা থেকে বহিষ্কার করার যে ঘোষণা দিয়েছেন তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। ট্রাম্পের বক্তব্যকে বর্ণবাদী আখ্যা দিয়ে হামাস বলেছে, এই বক্তব্যের মাধ্যমে ফিলিস্তিনিদের মাতৃভূমি মুক্ত করার অধিকার অস্বীকার করার নগ্ন প্রচেষ্টা চালানো হয়েছে। হামাস আরও বলেছে, ইহুদিবাদী ইসরায়েল গত 15 মাসের বেশি সময় ধরে গাজায় যে ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালিয়েছে তার একমাত্র উদ্দেশ্য ছিল গাজাবাসীকে এই উপত্যকা থেকে বহিষ্কার করা। হামাস নেতা সামি আবু জোহরি এক বিবৃতিতে বলেছেন, আমরা ট্রাম্পের বক্তব্যকে পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা ও গোলযোগ সৃষ্টি করার একটি রেসিপি মনে করছি। গাজায় আমাদের জনগণ এই পরিকল্পনাকে সফল হতে দেবে না। হামাসের অপর নেতা ইজ্জত আর রিস্কো ট্রাম্পের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। সৌদি আরব বলেছে, একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করবে না। গাজাকে সাফ করার বিষয়ে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে রিয়াদ বলেছে, ফিলিস্তিনিদেরকে তাদের ভূখণ্ড থেকে সরানোর যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করবে সৌদি আরব। ফিলিস্তিনিদের নিয়ে তাদের অবস্থান নিয়ে আলোচনা বা দর কষাকষির কোনো সুযোগ নেই বলে সৌদি আরব বিবৃতিতে উল্লেখ করা হয়। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে সৌদি আরবের অবস্থান দৃঢ় এবং আপোষহীন থাকবে। এর আগে সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে এবং দেশটিকে স্বীকৃতি দেয়াতে কয়েক মাসের কূটনৈতিক প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত এই তৎপরতা চলেছে। তবে গাজায় ইসরায়েলের হামলার পর আরব দেশগুলোর ক্ষোভের মুখে বিষয়টি স্থগিত করে সৌদি আরব। শ্রোতা বন্ধুরা, আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে একযোগে। তীব্র ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ভারতে বসে কোনো রাজনৈতিক কার্যক্রম চালায় তবে তার দায় দেশটিকে নিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রহমান কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এটা নিয়ে তাদের বক্তব্য রয়েছে, আমরা সেটা তাদের থেকে জানতে চাই। অবশ্যই এই কর্মকাণ্ডের দায় হিসাবে আমরা ভারতের কাছে জবাবদিহিতা চাইব। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, 5 আগস্ট আমরা হাসিনা আর ছাত্রলীগের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছে ও তার ফ্যাসিবাদ যে কোনো রূপ, মত, পথ বা কোনো মিডিয়ার মাধ্যমে পুনর্বাসন হতে দেওয়া হবে না। তিনি বলেন, হাসিনার ভাষণ যদি কোনো মিডিয়াতে প্রচার করা হয় তাহলে আমরা ধরে নেব সেই মিডিয়া হাসিনাকে এখনো সহযোগিতা করছে। তারা দেশ, জাতি ও জনগণের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। 1994 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম সরকারের সময় পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা মামলায় ফাঁসি 9 আসামি সহ সাজাপ্রাপ্ত সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। আজ বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমান এ রায় ঘোষণা করেন। আদালত বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সব আসামিকে বেকসুর খালাস দেওয়া হলো। আমরা চাই না তারা আর 1 সেকেন্ডও কারাগারে থাকুক। এখনই সবাই মুক্তি প্রদানের নির্দেশ প্রদান করছি। আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুজিবুর রহমান। এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে পাবনা বিএনপির শত শত নেতাকর্মী অ্যানেক্স কোর্ট বিল্ডিং এর সামনে অবস্থান নেন। রায় শোনার পর তারা উল্লাসে ফেটে পড়েন। শ্রোতা বন্ধুরা, যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে, সঙ্গেই থাকুন। থেকে দেশে ফিরেছে 205 অবৈধ ভারতীয়। আজ দুপুর 1:55 অমৃতসরের শ্রী গুরুদাস
রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মার্কিন সেনাবাহিনীর C-17 বিমানটি। ফেরত আসা ভারতীয়দের মধ্যে 33 জন হরিয়ানার বাসিন্দা, 30 জন পাঞ্জাবের, 3 জন করে উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের, চণ্ডীগড়ের 2 জন বাসিন্দাও রয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আমেরিকায় এখন চলছে অনুপ্রবেশকারী হটাও অভিযান। সে অভিযানের আওতায় ভারতীয়রাও রয়েছেন। পাঞ্জাব সরকার জানিয়েছে, ফিরে আসা ভারতীয়দের মধ্যে যারা সে রাজ্যের বাসিন্দা তাদের সব রকম সহায়তা করা হবে, তবে তার আগে সকলের কাগজপত্র খতিয়ে দেখা হবে। তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা রয়েছে কিনা তা দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। আমেরিকায় থাকা অন্তত 18,000 ভারতীয়কে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করেছে মার্কিন প্রশাসন। শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ করছে রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সংবাদ ভাষা অনুষ্ঠান দৃষ্টিপাতে রুশ দার্শনিক ও চিন্তাবিদ আলেকজান্ডার দুগিন মনে করেন, বিশ্ব এক মেরুকেন্দ্রিক ব্যবস্থা থেকে কয়েক মেরুকেন্দ্রিক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে শুনুন একটি সংবাদ ভাষ্য। শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়। রুশ দার্শনিক ও চিন্তাবিদ আলেকজান্ডার ডুগিন মনে করেন, বিশ্ব এক মেরুকেন্দ্রিক ব্যবস্থা থেকে কয়েক মেরুকেন্দ্রিক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে এবং ইরান ও রাশিয়ার মতো দেশগুলোকে এই ঐতিহাসিক ক্রান্তি লগ্নের জন্য প্রস্তুত থাকতে হবে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা সাহাব নেটওয়ার্কের রুশ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বিশ্বের ভূ রাজনৈতিক পরিস্থিতি, ট্রাম্পের ক্ষমতা ফিরে পাওয়া, নতুন বহুজাতিক ব্যবস্থায় ইরান ও রাশিয়ার অবস্থান এবং মার্কিন পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন নিয়ে কথা বলেছেন। মার্কিন কৌশলগত নীতিতে ব্যাপক পরিবর্তন আসার কথা তুলে ধরে ডুগিন মত প্রকাশ করেন যে, লিবারেলিজম বা কথিত উদারনৈতিকতাবাদ ও বিশ্বায়ন ভিত্তিক মার্কিন একাধিপত্য বা কর্তৃত্বকামিতার অবসান ঘটেছে। সাংস্কৃতিক প্রভাব খাটানো, স্বাধীন দেশগুলোর সার্বভৌমত্বকে দুর্বল করা ও প্রচারণা ভিত্তিক কৃত্রিম বিপ্লব বা রঙিন বিপ্লবগুলোকে নেপথ্য থেকে পরিচালনা করা, এসবের পরিবর্তে এখন যে নতুন কৌশল মার্কিন সাম্রাজ্যবাদ বেছে নিয়েছে তা হলো এক ধরনের সাম্রাজ্যবাদী জাতীয়তাবাদ। এ পর্যায়ে ওয়াশিংটন বিশ্বের নেতা সেজে নয়, বরং এক স্বতন্ত্র সাম্রাজ্য হিসেবে নিজ স্বার্থ হাসিলের চেষ্টা চালিয়ে যাবে। ডুগিন মনে করেন, ট্রাম্প এখন বিশ্ব ব্যবস্থার নতুন সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেয়া এবং বিশ্বায়নকামী নীতিগুলো পরিত্যাগের মাধ্যমে। এর অর্থ প্রথাগত জোটবদ্ধতার উপর নির্ভরতা কমিয়ে ও বিভিন্ন অঞ্চলে সরাসরি মার্কিন পেশি শক্তি প্রদর্শন করার নতুন কৌশল প্রয়োগ করছে ওয়াশিংটন। এই অবস্থায় রাশিয়া ও ইরান দুই স্বাধীন শক্তি হিসেবে পশ্চিমা আধিপত্যবাদের কারণে অতীতে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রেক্ষাপটে মার্কিন কৌশল পরিবর্তনের ফলে সৃষ্ট নানা সুযোগগুলোকে কাজে লাগাতে পারে বলে ডুগিন মনে করেন। তার মতে, ট্রাম্প অতীতের মতোই ইরান বিরোধী নীতি অব্যাহত রাখলেও তেহরানকে মোকাবেলার ক্ষেত্রে তার কৌশল হবে বাইডেনের কৌশলের চেয়ে ভিন্ন। ডেমোক্র্যাট দলীয় প্রশাসনের পর্যায়ক্রমিক ক্ষয় সাধন কৌশলের বিপরীতে ট্রাম্প সরাসরি ও দ্রুত চাপ দেওয়ার নীতি ব্যবহার করতে চাইবেন। ডুগিনের মতে, ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে ইসরায়েল আগের মতোই প্রাধান্য পাবে, ফলে ইরান ও প্রতিরোধ অক্ষের উপর মার্কিন চাপ বাড়তেই থাকবে। তবে ট্রাম্পের ডানপন্থী সহযোগী গ্রুপগুলোর ভেতরে ইসরায়েলকে লাগামহীন ও নিঃশর্ত সাহায্য দেওয়ার বিরোধী প্রতিবাদী কণ্ঠ শোনা যাচ্ছে। ডুগিন ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত ঐক্যকে সাম্প্রতিক সময়ের অন্যতম প্রধান ভূ রাজনৈতিক ঘটনা হিসেবে উল্লেখ করে এই ঐক্য সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের সহায়ক হবে বলে মন্তব্য করেছেন। তার মতে, ইরানের উচিত রাশিয়ার পারমাণবিক ছায়াতলে আশ্রয় নেওয়া এবং বিনিময়ে রাশিয়া এই অঞ্চলে ইরানের ভূ রাজনৈতিক সুবিধাগুলোকে ব্যবহার করতে পারে, যার মধ্যে রয়েছে পারস্য উপসাগর ও দক্ষিণ এশিয়ার সঙ্গে যোগাযোগের সুবিধা। তার মতে, রুশ মার্কিন ঐক্যের এই বিষয়টি কেবল কৌশল হিসাবেই জরুরি নয়, এক নতুন সভ্যতার ভিত্তি গড়ার কাজও পশ্চিমা চাপগুলো ঠেকানোর জন্য জরুরি। ডুগিন ফিলিস্তিন ও গাজার সাম্প্রতিক ঘটনা প্রবাহ সম্পর্কে বলেছেন, এই সংঘাত বিশ্বে ইসরায়েল সম্পর্কে অতীতের যে ধারণা ছিল তা বদলে দিয়েছে। ইহুদিবাদী ইসরায়েল গত কয়েক দশকে নিজেকে নির্যাতিত বা মজলুম হিসেবে তুলে ধরতে সফল হয়েছিল, কিন্তু গাজায় বেসামরিক জনগণের উপর ইসরায়েলের নির্বিচার গণহত্যা ওই চিত্রকে প্রশ্নবিদ্ধ করেছে এবং বিশ্ব জনমত এখন ইসরায়েলের বিপক্ষে। আর এটি সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের সবচেয়ে বড় পরাজয় এবং এর ফলে ইসরায়েলের প্রতি মার্কিন সরকারের প্রথাগত সহায়তাও নতুন নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। ডুগিন কয়েক মেরুকেন্দ্রিক এক নতুন বিশ্ব ব্যবস্থার উজ্জ্বল ভবিষ্যতের ব্যাপারে দৃঢ় আশাবাদী, যে ব্যবস্থায়
একক মার্কিন আধিপত্যের পরিবর্তে চীন, রাশিয়া, ইরান ও ভারতের মতো দেশগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আগের চেয়েও জোরালোভাবে, এবং এই নয়া বিশ্ব ব্যবস্থা লিবারেলিজম ভিত্তিক সভ্যতার মোকাবেলায় গড়ে তুলবে এক নতুন সভ্যতা। উল্লেখ্য, ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের নীতি বা শুল্ক বৃদ্ধির নীতি বিভিন্ন দেশে বেশ বিরূপ প্রতিক্রিয়া। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।